চরণদাসপুর নামের পুরনো এক শহর, যার নামটা যেন ইতিহাস আর রহস্যের মধ্যে গেঁথে আছে। হঠাৎ এক সকালে গঙ্গায় ভেসে আসে বিভৎস এক লাশ, যার মাথার সাথে হাত আর পা বাঁধা, কিন্তু বুক আর পেটের অংশটাই কোথাও পাওয়া যায়নি। এই খুনের সন্দেহ যায় এই শহরের লোকাল দুই গুন্ডা সুজয় আর বিজয়ের উপরে। কিন্তু অবাক করা বিষয় হলো, কয়েকদিন পরেই ওয়ারুণার গভীর জঙ্গলে পাওয়া যায় তাদের লাশ। তবে এবার দুই ভাইয়ের দুইটা আলাদা পাশের হাত ছিল নিখোঁজ। পুলিশ যখন দিক বেদিক শূন্য হয়ে এই পৈশাচিক খুনগুলোর কুল কিনারা পাচ্ছে না, তখনই হঠাৎ থানায় আসে শাস্ত্রী নামের এক পণ্ডিত। শাস্ত্রী জানায় সে নাকি মৃত্যুর ছায়া দেখতে পায়, আর এই ভয়ানক খুনির পরবর্তী টার্গেট সে নিজেই। কারণ তার বন্ধু জিমি রহস্যময়ী এক মণ্ডল দেখে বলেছে এবার খুনি কোনো এক পণ্ডিতের মুন্ডু নিবে। তদন্তকারী অফিসার রিয়া বিষয়টাকে পাত্তা না দিলেও 22 বছর আগে এই শহরে নিখোঁজ হওয়া মাকে খুঁজতে আসা সাসপেন্ডেড অফিসার বিক্রম শাস্ত্রীর বন্ধু জিমির খোঁজে আসে। জিমি তাকে খোঁজ দেয় আজব এক বইয়ের, যেখানে রয়েছে ইয়াস্তি নামক রহস্যময় এক জাতির বিশ্লেষণ। অপরদিকে রিয়া যখন শাস্ত্রীর কাছে এই রহস্যময় খুনগুলোর ব্যাপারে জানতে চায়, তখনই তার চোখের সামনে শাস্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়, আর পূজার ঘরে পাওয়া যায় শাস্ত্রীর স্ত্রী কালিনীর গলা কাটা লাশ। এই ক্রাইম সিনে পাওয়া ভিকটিমকে প্যারালাইজ করার ওষুধ নিয়ে বিক্রম যখন তার বন্ধু প্রমোদকে খোঁজ দিতে পাঠায়, তখন প্রমোদ এসে পৌঁছায় শহর থেকে দূরের এক ফার্মেসিতে। তার পিছু করে রিয়া সেখানে আসতেই দেখে অদ্ভুত কালো পোশাকের এক মেয়ে সামনে রাখা আর এক মেয়ের লাশের মুখের চামড়া খুলে নিয়ে বিশেষ কেমিক্যালের বয়েমে রাখছে। কিন্তু তাকে ধরার আগেই সে যেন হাওয়ায় মিলিয়ে যায়, আর পড়ে থাকে বিক্রমের সবচেয়ে কাছের বন্ধু প্রমোদের লাশ। দেখা যায় কারা যেন মিলে বয়েমে রাখা সেই মুখের চামড়া সেলাই করা এক লাশের পাশে রাখছে। এমনই বিভৎস এক দৃশ্য দিয়ে শেষ হয়েছিল মান্ডালা মার্ডার্সের 4 নম্বর এপিসোড। ভয়ানক আর রহস্যে ঘেরা মৃত্যুর এই খেলায় এরপর কি হয়েছিল তা জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা আমার এই সংক্ষিপ্ত বিবরণে কিছুই বোঝেননি, তারা দেখে আসতে পারেন গতকাল আপলোড করা মান্ডালা মার্ডার্সের প্রথম 4 এপিসোডের এক্সপ্লানেশন। তবে আমি বলবো এই গল্পের রহস্যের মজা পেতে আগের ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। গতকাল আপনারা আমাকে অচিরা ভেবে ভুল করেছেন। আমি আসলে এআই দিয়ে তৈরি। গল্প চলে আসে চরণদাসপুরের ওয়ারুণা জঙ্গলে। এক অসুস্থ বয়স্ক লোক ভোরবেলা সাইকেলে করে ইয়াস্তি তান্ত্রিকের কাছে আসে। তান্ত্রিক জিজ্ঞেস করে, কি বরদান চাও? লোকটা বলে, আমার দাদা বাবা সবাই এই একই বংশগত রোগে মারা গেছে, এখন আমার পালা, আমার ছেলেরও এই একই রোগ হোক তা আমি চাই না। বলেই লোকটা তার আঙ্গুল সেই যন্ত্রের মাঝে ঢোকাতেই তার আঙ্গুল কাটা পড়ে। বাসায় ফিরে আসলে তার অবস্থা আরো খারাপ হয়ে যায়। ম্যাথিলি তার ঘায়ে মলম লাগিয়ে সান্ত্বনা দিতে থাকে। লোকটা বলে, আমার কাছে আর বেশি সময় নেই। বলেই তার ছেলে ভেঙ্কটকে ম্যাথিলির হাতে দিয়ে বলে, আমি মারা যাওয়ার পরে ও একদম একা হয়ে যাবে, তুমি ওকে নিজের ছেলের মতো মানুষ করো। ম্যাথিলি ইশারায় হ্যাঁ বললে লোকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। গল্প চলে আসে বর্তমানে। গভীর রাতে চাদর মুড়ি দিয়ে ম্যাথিলি ভেঙ্কটের বাসায় আসে। ভেঙ্কট অবাক হয়ে বলে, তুমি এত রাতে এখানে কি করছো? ম্যাথিলি ইশারায় বলে, মান্ডালা অনুযায়ী এরপর তোমার প্রাণ যাবে। ভেঙ্কট বলে, এসব কি ফালতু কথা বলছো? ম্যাথিলি রেগে বলে, তুমি এই অভিশাপ থেকে কখনোই পালাতে পারবে না, কিন্তু চাইলে বাঁচার একটা পথ আছে। এই কথা শুনে ভেঙ্কট অবাক হয়ে যায়। সাদা শাড়ি পরা রিয়ার গলায় চাকু গাঁথা, রক্ত গলগলিয়ে পড়ছে। রিয়া চিৎকার করে রিয়া বলে ডাকতেই ভয়ানক এই স্বপ্ন দেখে রিয়া কেঁপে ঘুম থেকে ওঠে। মালিক এসে বলে, ফাইল রেডি হয়ে গেছে। রিয়া ভিতরে এসে অবাক হয়ে লাশের দিকে তাকিয়ে থাকে। রাজকুমারী মানে এই মহিলাটা মারা যাওয়ার 6 ঘন্টা পরে তার মুখের চামড়া উঠিয়ে নেওয়া হয়। 6 ঘন্টা আগে ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছিল, তাই সে মারা যায়, মানে ব্রেইন ডেড। ব্রেইনে একটা পুরনো ইনজুরি ছিল। রিয়া জিজ্ঞেস করে, আর কোনো পরিচয় পাওয়া গেছে? ডক্টর এক্স-রে রিপোর্ট দেখিয়ে বলে, মেয়েটার পায়ে রড ইমপ্ল্যান্ট করা হয়েছিল। রিয়া বলে, এবার এই রডের নম্বর থেকে আমরা সেই হাসপাতালে খোঁজ নিয়ে মেয়েটার পরিচয় খুঁজে বের করতে পারবো। ডক্টর চলে গেলে রিয়া অনুপমকে বলে, এখন
এখনই ওই হাসপাতালে গিয়ে খোঁজ নাও। রিয়া মালিককে বলে ওই ফার্মা দোকানের সব বিস্তারিত খুঁজে বের করো। শ্মশানে প্রমোদের লাশ দাহ করা হচ্ছে। রিয়া আর বিক্রম একটু দূরেই বসে আছে। বিক্রম বলে প্রমোদ আমার কারণেই মারা গেছে, আমি ওকে ওই ট্যাবলেটের ব্যাপারে খোঁজ দিতে পাঠিয়েছিলাম। রিয়া বলে 1 বছর আগে যখন আমি এসআরটিতে ছিলাম তখন আমাদের কাছে একটা টিপ এসেছিল যে পাঞ্জাবের সব থেকে বড় গ্যাংস্টার দিল্লির একটা ফার্ম হাউসে লুকিয়ে আছে। গল্প চলে আসে 1 বছর আগের সেই ফার্ম হাউসে। রিয়া আর তার টিম যখন সেখানে এসে গুলি ছুটতে থাকে তখন একটা বাচ্চা মেয়ে গোলাগুলির মাঝে চলে আসে। রিয়া কোনো মতে তাকে সুরক্ষিত জায়গায় নিয়ে আসলে বাচ্চাটা বারবার তার বাবার কাছে যাওয়ার বায়না করতে থাকে। রিয়া বলে আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব, আপাতত এখানে বসো। বলেই রিয়া গুলি করতে ব্যস্ত হয়ে যায়। হঠাৎ সে খেয়াল করে মেয়েটা তার পেছনে নেই। বাচ্চা মেয়েটা দৌড়ে তার বাবার কাছে যাচ্ছিল। আচমকা এক গুলি এসে তার বুকে লাগে। রিয়া চিৎকার করে মেয়েটার কাছে ছুটে যায়। রিয়ার টিম মেম্বার কোনো উপায় না পেয়ে তাকে টেনে সেখান থেকে নিয়ে আসে। রিয়া কান্না করতে করতে বিক্রমকে বলে আমি চোখের সামনে ওই বাচ্চা মেয়েটাকে মরতে দেখেছি, কিন্তু কিছুই করতে পারিনি। আমাদের অনেক কাজ বাকি। খুনি নিশ্চয়ই নতুন কোনো নিরীহ শিকারের জান নেওয়ার পরিকল্পনা করছে। বিক্রম প্রচন্ড রাগ আর প্রতিশোধের নেশায় রীতিমতো কাঁপতে থাকে। যেভাবেই হোক সে এই খুনিকে শেষ করবে। জয়রাজের নার্স হেনা তার কোমরে ইঞ্জেকশন পুশ করে দিচ্ছে। ইঞ্জেকশন দেওয়া শেষ হলেই জয়রাজ হেনাকে টেনে তার কাছে আনতে চাইলেই অনন্যা ডাকতে ডাকতে ভিতরে আসতেই দুজন ছিটকে সরে যায়। অনন্যা রুমে আসতেই হেনাকে দেখে বলে আজ এত তাড়াতাড়ি চলে এসেছো? হেনা বলে আসলে ইঞ্জেকশন দিতে এসেছিলাম। জয়রাজ তার ইলেকশনের র্যালির লিফলেট হাতে নিয়ে বলে এত জেরা করছো কেন? কাল আমার র্যালিতে এসো, বড় এক ধামাকা হবে। অনন্যা বলে ধামাকা তো এখন হবে। বলেই সে জয়রাজ আর হেনার একটা ছবি দেখায়। ছবিটা দেখে জয়রাজ প্রচন্ড রেগে বলে এসব কি? বলেই রেগে বিছানা থেকে উঠতে চায় কিন্তু পারে না। অনন্যা বলে কি আগের মতোই আমাকে মেরে দমিয়ে রাখতে চাও? আমার বাড়িতে থেকে তুমি আমাকে মারার সাহস পেলে কিভাবে? জয়রাজ তার পা কোনোভাবেই নাড়াতে না পারলে অবাক হয়ে বলে তুমি এটা কি করছো? অনন্যা বলে এই নার্স হিনা তোমার গার্লফ্রেন্ড না, বরং আমার লোক। সে তোমাকে এই টিটিএক্স এর ইঞ্জেকশন দিয়েছে যেন তোমার পা অচল হয়ে যায়। জয়রাজ রাগে চিৎকার করে কাশীনাথ আর রামানকে ডাক দেয়। কাশীনাথ আর রামানকে ডেকে বলে অনন্যা আর হিনাকে এখনই ধরো। দুজনেই চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থাকে। অনন্যা জয়রাজকে বলে এখন এখানে তোমার কেউ নেই, এখানে শুধু আমার কথা চলে। জয়রাজ বলে আমার সাথে উল্টাপাল্টা কিছু বললে আমি সবার সামনে তোমার আসল মুখোশ খুলে দিব। অনন্যা বলে বলবে তো তখন যখন বলতে বা চলতে পারবে। বলেই সে চলে গেলে রামান আর কাশীনাথ মিলে জয়রাজের মুখ রুমাল দিয়ে চেপে ধরে। প্রদ্যুৎ আর দেশাই সিবিআই অফিসে আসলে রিয়া নাভিন দেশাইকে বলে স্যার আপনি এখানে কেন? নাভিন বলে আসলে আমি আর প্রদ্যুৎ লখনউ যাচ্ছি, তাই ভাবলাম যাওয়ার আগে এখান থেকে ঘুরে যাই। তবে তাদের দেখে এটা নিশ্চিত যে নাভিন কিছু একটা লুকাচ্ছে। কিছুক্ষণ পর প্রেস মিটিং এ আসলে নাভিন বলে যেহেতু কেসটা রিয়া সামলাচ্ছে তাই সব প্রশ্নের উত্তর সে দিবে। একজন রিপোর্টার জিজ্ঞেস করে 2 দিন আগে পুলিশ বলছিল এটা কোনো পার্সোনাল অ্যাঙ্গেল থেকে। পুলিশ বলছিল সুজয় আর বিজয় অভিষেককে খুন করেছে, তাহলে এখন একজন পুলিশ অফিসার কেন মারা গেল? আর সুজয় বিজয় বা কেন মারা গেল? রিয়া বলে প্রথম যে কনস্টেবল মারা গেছে সে শুট আউটে মারা গিয়েছিল। গতকাল প্রমোদকে ওই সাইকোটিক কিলার খুন করেছে। আমরা এখনো সেই কিলারকে খুঁজছি। রিপোর্টার হেসে বলে আর কত লোক মরার পরে খুনিকে খুঁজে বের করবেন? তখনই অনন্যা তার পার্টির লোকদেরকে নিয়ে এসে বলে সব ক্ষতি তো শুধু আমাদের চরণদাসপুরের লোকদেরই হচ্ছে। নাভিন বলে এটা আপনার রাজনীতির মঞ্চ না, তাই এখানে কোনো ঝামেলা বাঁধানোর চেষ্টা করবেন না। অনন্যা বলে আপনি শুধু এটা বলুন রিয়াই কি সেই পুলিশ অফিসার না যার দায়িত্বহীনতার কারণে কয়েক বছর আগে একটা বাচ্চা মেয়ের প্রাণ গিয়েছিল? এটা শুনে রিয়া ভীষণ রেগে যায়। ধীরে ধীরে অবস্থা খারাপ হচ্ছে দেখে নাভিন রিয়াকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। গাড়িতে রিয়া নাভিনকে জিজ্ঞেস করে আপনার কি মনে হয় আমি আমার কাজ ঠিক মতো করছি না? নাভিন বলে তোমার হাতে খুব কম সময় আছে, উপর থেকে এই কেস সলভ করার জন্য আমার উপর প্রেসার বাড়ছে। রিয়া বলে এই কেস সলভ করার জন্য আমার কিছু সময় চাই। বিক্রম জিমিকে ফার্মেসির ভেতরে নিয়ে আসে। জিমি বলে এখানে এমন সব দুষ্প্রাপ্য বই আছে যা সহজে কোথাও পাওয়া যায় না। অ্যাস্ট্রোনমি আর আয়ুর্বেদিক সম্পর্কিত সব জ্ঞান আছে। নিচেই প্রমোদের লাশের চিহ্ন আর রক্ত লেগে আছে। জিমি খুঁজতে খুঁজতে মেমোরি অফ ইন্ডিয়া নামের একটা বই পেয়ে বেশ আগ্রহ নিয়ে দেখতে থাকে। বিক্রম হঠাৎ জিমিকে ডাকে। জিমি এসে দেখে বইয়ের তাকের পেছনে
আয়াস মান্ডালার চিহ্ন আঁকা। বিক্রম বাইরে এসে একটা ঝাড়ুদারকে জিজ্ঞেস করে এই দোকান কে চালায়। ঝাড়ুদার বলে একটা বুড়ি মহিলা চালাতো, কিন্তু সে কথা বলতে আর শুনতে পারতো না। বিক্রম জিজ্ঞেস করে এছাড়া আর কাউকে এখানে আসতে দেখেছেন। ঝাড়ুদার বলে কয়েকবার সুজয় বিজয়ের মা কমলাকে এখানে দেখেছি। কিছুক্ষণ পর মালিক সেখানে আসলে বিক্রম জিজ্ঞেস করে সুজয় বিজয়ের ভাই বান্টিকে কোথায় রাখা হয়েছে। বিক্রম বান্টির সাথে দেখা করতে জেলে আসে। বিক্রম জিজ্ঞেস করে তোমার মা তোমাকে অনন্যাকে খুন করতে পাঠিয়েছিল তাই না, বলো সে এখন কোথায় আছে। বান্টি কোনো উত্তর না দিতে চাইলে বিক্রম তাকে পশুর মতো মারতে মারতে জিজ্ঞেস করে বলো তোমার মা কোথায়, না হলে আমি তোমাকেই মেরে ফেলবো। বিক্রম বান্টির বাসায় আসতেই ভেতরে কাউকে দেখতে পায় না। আচমকা পিছন থেকে কমলা বিক্রমের দিকে বন্দুক তাক করে বলে অনন্যার আমার 2 ছেলেকে মেরে শান্তি হয়নি, এখন আমাকেও মারতে চায়। বিক্রম বলে আপনার ছেলেদেরকে অনন্যা খুন করেনি, বরং সে খুন করেছে যে আপনাদের বরদান দিচ্ছিল। আপনি আপনার ছেলেদের খুনিকে চান আর আমি আমার মা বাসুদাকে খুঁজে বের করতে চাই, তাই আমরা একজন আরেকজনকে সাহায্য করতে পারি। কমলা অবশেষে রাজি হয়ে বলে ওই অদ্ভুত যন্ত্রে কয়েন দেওয়ার পরে ডান আঙ্গুলের বলি দিতে হয়, পরিবর্তে তুমি যা চাইবে সেই বরদান তুমি পাবে। বিক্রম জিজ্ঞেস করে এই কয়েন কে দিত। লীলা বলে কালিনী মানে শাস্ত্রীর স্ত্রী, তার সাথে একটা বোবা মহিলাও থাকতো, তার নাম ম্যাথিলি। বিক্রম জিজ্ঞেস করে এটা কি সেই মহিলা যে আয়ুর্বেদিকের দোকান চালায়। লীলা বলে হ্যাঁ, সে আসলে ভেনকাটের মা। বিক্রম 8টা মান্ডালার ছবি দেখিয়ে বলে এগুলো আপনি কোথায় দেখেছেন। এগুলো কালিনীর বাসায় পাওয়া গেছে। কমলা বাড়ির ভিতর থেকে একটা লাল কাপড়ে জড়ানো চক্রবৃদ্ধ মানবাকৃতির একটা ছবি নিয়ে এসে বলে প্রথমবার যখন আমার ছেলেদের জীবন বেঁচেছিল তখন আমি কালিনীর বাড়িতে গিয়েছিলাম, এটাকেই আর এক দেবতা মনে করে এর পূজা করলে সে সন্তুষ্ট হয়ে আরো বরদান দিবে, এটা ভেবেই তাকে বাড়ি থেকে তুলে এনেছিলাম। বিক্রমের মনে পড়ে সে এই একই চিহ্ন এর আগেও বারুনার জঙ্গলের সেই গুহায় দেখেছে। কমলা বলে আমি কখনো বুঝতেই পারিনি যে এটা আসলে একটা শয়তান আর আমি সেই শয়তানকে পূজা করছি। বিক্রম রিয়াকে কল করে বলে কমলার থেকে একটা বড় লিড পেয়েছি। ভেঙ্কটের মা ম্যাথলি ওই কাহিনীর সাথে বরদান দেওয়ার কাজ করত। রিয়া বলে আমি ওই ভেঙ্কটকে খুঁজে বের করছি। রিয়া দ্রুত ভেঙ্কটের বাসায় এসে তল্লাশি চালায়। এদিকে ভেঙ্কটকে তখন আর কোথাও পাওয়া যাচ্ছে না। তখনই বিক্রম রিয়াকে বলে আমি জিমির সাথে এই চিহ্নটার ব্যাপারে খোঁজ করতে যাচ্ছি, আমার সাথে বারুনা জঙ্গলে দেখা করতে পারবে। জিমি ফোন নিয়ে বলে আমি আর একটা মান্ডালার আসল অর্থ খুঁজে পেয়েছি, সেটা হলো এর পরের ভিকটিম হবে দাসপুত্র আর তার পা নিবে। এই ভেঙ্কটও তো দাসপুত্র ছিল। রিয়া বলে তার মানে ভেঙ্কটের বাবা ভারতওয়াজের হয়ে কাজ করত। জিমি, বিক্রম আর রিয়া ওয়ারুনা জঙ্গলে আসে। মশাল নিয়ে ধীরে ধীরে তারা গুহা সিঁড়ি বেয়ে নিচে নামে। জিমি বলে হয়তো এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কারণে কোনো ইলেকট্রনিক্স জিনিস কাজ করবে না। বিক্রম সেই মানবাকৃতির সিম্বলের সামনে এসে বলে আমি আপনাদের এই অদ্ভুত জিনিসটা দেখাতে নিয়ে এসেছি। রিয়া বলে এটা তো ভিট্রোভিয়ান ম্যানের সিম্বলের মতো লাগছে তাই না। জিমি বলে এটা তো লিওনার্দো দা ভিঞ্চির বানানো, কিন্তু এর সাথে এই কেসের কি সম্পর্ক। বিক্রম বলে এটা যেই হোক না কেন আমি তাকে কমলার ঘরে দেখেছি। বিক্রম একে একে 8টা মান্ডালা দেয়ালে থাকা ওই সিম্বলের চারপাশের 8 গর্তে লাগিয়ে দেয়। সাথে সাথেই এই চক্রের চারপাশ থেকে আয়াস্তির মান্ডালা বেরিয়ে আসে। জিমি অবাক হয়ে বলে সনাকের মাথা, কৃষরের শরীর, শুম্ভানী শুম্ভর 2 হাত আর রাজকুমারীর চেহারা সবকিছুই তো এই চিহ্নের সাথে জড়িত। এই চিহ্ন মানে মান্ডালার সাথে জড়িত। যারা মারা গেছে তাদের শরীরের অঙ্গ দিয়ে পুরো একটা মানুষকে বানানোর চেষ্টা করছে। কি ভয়ানক। বিক্রম আর রিয়া থানায় আসলে বিক্রম বলে বুঝতে পারছি না ওরা আসলে কি চাচ্ছে। রিয়া বলে ওরা খুব ভালো হিউম্যান অ্যানাটমি জানে। তখনই মালিক এসে বলে ভেঙ্কটের লকার থেকে আমরা এই বাক্স পেয়েছি, এই বাক্সের মধ্যে একটা বাচ্চার ছবি আর লকেট আছে। বিক্রম অবাক হয়ে বলে এটা তো কবিতার লকেট। ঠিক তখনই অনুপম কল করে রিয়াকে বলে যেই মেয়েটার লাশ পাওয়া গেছে মানে যার মুখ থেকে চামড়া নেওয়া হয়েছে তার নাম কবিতা। এ কথা শুনে রিয়া হতবাক হয়ে যায়। বিক্রমের মনে পড়ে জিমি বলেছিল এই চক্রে থাকা চেহারা কোনো রাজকুমারীর হতে হবে, মানে এমন কেউ যার পূর্ব বংশে কেউ রাজা ছিল। কবিতার পূর্ব বংশ তো রাজাই ছিল, তার মানে বিক্রম অনন্যাকে এই খুনিদের টার্গেট ভাবলেও আসল টার্গেট তো ছিল
কবিতা। তার মানে এখন সে কবিতাকেও হারিয়ে ফেলেছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। ভেঙ্কট পুরনো এক বাড়িতে দাঁড়িয়ে তার ছোটবেলার কথা ভাবছে। ভেঙ্কট যখন ছোট ছিল তখন ম্যাথিলি কবিতাদের বাসায় কাজ করত। ম্যাথিলি ফুল তুলতে যাওয়ার সময় ভেঙ্কটকে চুপচাপ দোলনায় বসতে বলে। কিছুক্ষণ পর কবিতা এসে বলে, এটা আমার দোলনা। ভেঙ্কট উঠে গেলে কবিতা বসে পড়ে। ভেঙ্কট বলে, তুমি আমাকে দোলনায় বসতে দিলে, আমি তোমাকে একটা গল্প বলবো। কবিতা দোলনায় বসতে বললে ভেঙ্কট দোলনায় বসে বলে, মহলের দরজা যখন ভেঙে যায় তখন 4 জন সিপাহী এসে বলে, আমরা আপনাদেরকে রক্ষা করব। রাজা আর রানী নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। কবিতা হেসে বলে, তাহলে তুমি রাজা আর আমি রানী। লেকের ধারে খেলতে যাবে? ভেঙ্কট বলে, না, মা মানা করেছে। কবিতা আবার দেখা হবে বলে সেখান থেকে চলে যায়। ভেঙ্কটের ম্যাথিলির বলা কথাগুলো মনে পড়ে যায়। সে ঘরের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে। তখনই কালো পোশাকে সেই রাস্তি তলোয়ার হাতে ভেঙ্কটের ঘরে ঢোকে। ভেঙ্কট ভয় পেয়ে বলে, আপনার যন্ত্রের মতে আপনার এখন দাসপুত্রের পা দরকার। আমার বাবা বরদান চেয়েছিল আর সে ভারতবাজের হয়েও কাজ করত, এই জন্য আমি দাসপুত্র, সেটা ঠিকই আছে। মেয়েটা এগিয়ে আসতে গেলেই ভেঙ্কট পিছনে চেয়ারের সাথে বেঁধে রাখা বিজুর ছেলে উদেশকে দেখিয়ে বলে, বিজুও তো ছেলেকে খুঁজে পাওয়ার জন্য বরদান চেয়েছিল। মেয়েটা কোনো কিছু না ভেবেই ভেঙ্কটের গলার কাছে তলোয়ার ধরে। ভেঙ্কট মাটিতে লুটিয়ে পড়ে কাকুতি মিনতি করে বলে, আমার মা সারা জীবন আপনার হয়ে কাজ করেছে, সেই প্রতিদান হিসেবে আপনি তাকে তার ছেলের জীবন দান করেন। মেয়েটা কিছুক্ষণ ভেবে এক কোপে মাথা আলাদা করে ফেলে। গল্প চলে আসে 25 বছর আগে লাদাখে। চারিদিকে বরফে ঘেরা। জিমি তার ছেলে জুলফিকে কল দিয়ে বলে, ঠান্ডার জন্য টেলিফোন বুথ কাজ করছে না, তাই কল দিতে পারিনি। জুলফি শান্ত হয়ে বলে, 20 দিন আগেই মা মারা গেছে। জিমি স্তব্ধ হয়ে যায়। জুলফির খালা এসে ফোন কেড়ে নিয়ে বলে, আপনার এখন সময় হয়েছে? আমার বোন মারা গেছে 20 দিন হয়ে গেছে, আপনার কোনো খোঁজ নেই। দুনিয়ার কোন কোনায় আছেন যে কল দিলে পাওয়া যায় না? চিঠি পাঠাবো সেই ঠিকানাও নেই। বাবা বেঁচে থাকতেও মায়ের জানাজার বোঝা নিতে হয়েছে ছোট্ট এই বাচ্চাটাকে। সন্ন্যাসী যখন হওয়ার ছিল আমার বোনকে বিয়ে কেন করেছিলেন? আপনার আসার দরকার হলে আসেন, না হলে আমরা জুলফিকে নিয়ে গাজীপুর যাচ্ছি, বলেই ফোনটা রেখে দেয়। জিমি বরফের মতোই শক্ত হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। 2022 সালে চরণদাসপুর। জিমির বাসায় কলিং বেল বাজলেই জিমি এসে দরজা খুলে দেখে শাস্ত্রী এক বাচ্চা মেয়ের সাথে দাঁড়ানো। শাস্ত্রী বলে, এই তোমার পত্নী নূর। জুলফি আর জেনিফারের মৃত্যুর পর নূরের দায়িত্ব এখন তোমার। জিমির তীব্র অপরাধ বোধ হয়। শাস্ত্রী বলে, ভালো বাবা তো হতে পারোনি, অন্তত ভালো দাদা হও। নূরের হাতে জুলফি আর জেনিফারের সাথে তার শেষ ছবি। জিমি সেটা হাতে নিতে গেলেই নূর সেটা দেয় না। জিমি জুলফির সাথে তার নিজের ছবি দেখিয়ে বলে, আমার কাছেও একটা ছবি আছে, তোমার বাবা আমার ছেলে আর তুমি আমার পত্নী। একমাত্র পরিবারের সদস্য দাদাকে পেয়ে নূর দাদাকে জড়িয়ে কান্না করে দেয়। বর্তমানে জিমি সপ্তম মান্ডালা ভালো করে দেখে বাকি অংশ পড়ে পরের ভিকটিম কে তা বোঝার চেষ্টা করছে। এদিকে বিজুর ছেলে উদেশের গলা কাটা লাশ পায় রিয়া আর তার টিম। জিমি রিয়াকে কল দিয়ে বলে, আমি আরেকটা ক্লু খুঁজে পেয়েছি, পরবর্তী টার্গেট হবে কোনো বাচ্চার হৃদয়। বিক্রম মর্গে কবিতার লাশের পাশে বসে তার সেই লকেট নিয়ে পুরনো কথা মনে করে। বিক্রমের শার্টের বাটন দিয়ে কবিতা এই লকেটটা বানিয়েছিল। কবিতাকে হারিয়ে বিক্রম অঝরে কান্না করতে থাকে। হঠাৎ সেখানে অনন্যা দৌড়ে এসে ছোট বোনের এমন চামড়াবিহীন বিশ্রী মুখ দেখতে গিয়েও না দেখে কান্না করে দেয়। বিক্রম রাগী চোখে অনন্যাকে দেখলে অনন্যা বলে, আমি এসবের কিছুই জানতাম না। বিক্রম বলে, তাহলে ডিসচার্জ পেপারে তোমার সাইন কিভাবে আসলো? অনন্যা বলে, ভেঙ্কট রোজ আমাকে অসংখ্য পেপার সাইন করতে দেয়, কিন্তু কখনো কোনো খারাপ কিছু তো হয়নি। বিক্রম কবিতার লকেট দিয়ে বলে, এটা ভেঙ্কটের কাছে পাওয়া গেছে, হয়তো সেই কবিতাকে কোমায় পাঠিয়েছিল। ছোটবেলা থেকেই ভেঙ্কট কবিতার জন্য পাগল ছিল। আমার মনে হচ্ছে সব মার্ডার ভেঙ্কটই করেছে। তখনই ড্রাইভার এসে কান্না করতে করতে বলে, হৃদবিককে পাওয়া যাচ্ছে না। বিক্রম অনন্যার বাসায় এসে সিসিটিভি ফুটেজে দেখে কেউ মাস্ক পরে হৃদবিককে কোলে করে নিয়ে যাচ্ছে। রিয়া এবং মালিক বাংলোতে আসে। অনন্যা বলে, দেখেছো, সবার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, কেউ কিচ্ছু বলেনি। পুলিশ তখন কোথায় ছিল? বিক্রম বলে, হয়তো এটাও ভেঙ্কটের কাজ। রিয়া অনন্যাকে বলে, আমি এসিপি কে ইনফর্ম করেছি, হৃদবিকের কিছুই হবে না। বিক্রম জিজ্ঞেস করে, জিমি কি বলেছে, পরবর্তী ক্লুটা কিসের? রিয়া চুপ করে থাকে। অনন্যা জিজ্ঞেস করে, কিসের ক্লু? বিক্রম আর রিয়া দুজনই চুপ করে থাকে। অনন্যা জোরে চিৎকার দিয়ে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে আমাকে বলো। রিয়া বলে, জিমির মতে পরের ভিকটিম কোনো বাচ্চার হৃদয়। এটা শুনে অনন্যা আরো ভেঙে পড়ে। রিয়া গাড়িতে ওঠার আগে মালিক বলে, একজন প্রত্যক্ষ সাক্ষী
সাক্ষী আছে যে এই কিডন্যাপ হতে দেখেছে। অনুপম তাকে থানায় নিয়ে গেছে। এদিকে সবার নজর এড়িয়ে ভেঙ্কট এক রুম থেকে টেবিলের ভিতরে গোপন ড্রয়ার থেকে কিছু জিনিস বের করতে থাকলে সেখানে জানালা ভাঙার শব্দ পায়। বিক্রম এসে দেখে সবকিছু উলটপালট করা। বেলকনিতে এসে চেক করে যে কেউ আছে কিনা। ভেঙ্কট দ্রুত স্ল্যাবের নিচে লুকিয়ে পড়ে। বিক্রম লুকানো ড্রয়ারের মধ্যে দেখে একটা পেপারের হার্ট শেপ দিয়ে লেখা ভেঙ্কি ওয়েটস কবিতা। এটা দেখে সে প্রচুর রেগে যায়। পাশে আরেকটা ড্রয়ারে দেখে কবিতার চুড়ি, ছোটবেলার ছবি আর একটা লেক সাইড প্রপার্টি লিফলেট। বিক্রমের মনে পড়ে কবিতাকে ভেঙ্কট 12 বছর বয়সে প্রপোজ করে বলেছিল, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি আমাকে বিয়ে করলে আমাদের লেক সাইডে একটা বাড়ি হবে। বিক্রম প্রচন্ড রেগে যায়। ঋত্বিকের কিডন্যাপিং এর প্রত্যক্ষ সাক্ষী হলো এক বয়স্ক মহিলা। সে রিয়াকে বলে গত রাতে অ্যাম্বুলেন্স যেতে দেখেছি। অ্যাম্বুলেন্সটা হারিকিশন রোডের দিকেই গেছে। রিয়া তার টিমকে বলে শহরের বাইরে হয়তো এখনো তারা যেতে পারেনি, আরো ফোর্স লাগিয়ে প্রত্যেক অ্যাম্বুলেন্স আর রাস্তার প্রত্যেক কোণা চেক করো। কিলারের পরবর্তী টার্গেট একটা বাচ্চা। ঋত্বিকের জীবন এখন ঝুঁকিতে আছে, আমাদেরকে যে করেই হোক খুঁজে বের করতে হবে। মালিক আর রিয়াও হাসপাতালে এসে খোঁজ নেয়। অনুপম এক হাসপাতালে এসে জানতে পারে তাদের 3টা অ্যাম্বুলেন্সের একটা নাকি গতকাল আসেইনি। নির্জন এক বিলের রাস্তা দিয়ে সেই অ্যাম্বুলেন্সকে যেতে দেখা যায়। জিমি পরবর্তী ক্লু খোঁজার কাজে ব্যস্ত, কিন্তু কিছুই পায় না। হঠাৎ 1952 সালের সেই ঘটনার পেপার দেখে একটা বইয়ের কথা মনে পড়তেই জলদি বেরিয়ে পড়ে। 2 কনস্টেবল মাঠের মধ্যে অ্যাম্বুলেন্স দেখে দাঁড়িয়ে যায়। এদিকে রিয়া আপডেট দেওয়ার জন্য মালিককে কল দেয়। মালিক জানায় সে এখনো কিছুই পায়নি। রিয়া বলে আমাদের তালাবগঞ্জের ওইদিকে খোঁজা উচিত। মালিক বলে আমাকে তো ডিব্রিফিং এর জন্য আসতে বলা হয়েছে। রিয়া বেশ অবাক হয়ে যায়। তখনই প্রদ্যুৎ এসে নোটিশ দিয়ে বলে এই কেসের নতুন ইনচার্জ আমি। দেখো আমি জানি তুমি অনেক চেষ্টা করেছো, তাই তোমার দিল্লি যাওয়ার দরকার নেই। নাভিন স্যারকে বলে তোমাকেও আমার সাথেই রেখেছি, তুমি ডিরেক্টলি আমাকে রিপোর্ট করবে। রিয়া বলে আমি কাউকে রিপোর্ট করতে পারবো না, এটা আমার কেস, আমি সামনে নিব। প্রদ্যুৎ বলে তুমি অর্ডার ফলো না করলে তোমাকে পাঠিয়ে দিতে আমাকে বাধ্য হতে হবে। কনস্টেবলরা অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে কাউকেই দেখতে পায় না। একজন উকি মেরে ভেতরে কাচের ফাঁকা থেকে দেখতে গেলেই ভেতর থেকে একটা ডার্ট এসে সোজা তার চোখে লাগে। জিমি পুরনো লাইব্রেরিতে এসে সেই বই খুঁজতে থাকে। অনেক খোঁজার পরে মেমোরি অফ ইন্ডিয়ার বইটা পেয়ে যায়। অনুপম রিয়াকে বলে আমরা সেই অ্যাম্বুলেন্স পেয়েছি, এক কনস্টেবল আহত হয়েছে। রিয়া আর প্রদ্যুৎ তাড়াতাড়ি সেদিকে রওনা হয়। বিক্রম লেক সাইডে সেই বাসায় আসে। ভেতরেই ভেঙ্কট রুম অন্ধকার করে মাতাল হয়ে কবিতার উপর নজর রাখার জন্য যে ক্যামেরা লাগিয়েছিল তার ফুটেজ দেখছে। রিয়া স্পটে এসে সামনে এগোতে বললে প্রদ্যুৎ বলে স্পেশাল টিম আসছে, তাই আমাদেরকে অপেক্ষা করতে হবে। রিয়া বলে তারা কখন আসবে ততক্ষণ কি আমরা বসে থাকবো নাকি? এটা একটা বাচ্চার জীবনের ব্যাপার। প্রদ্যুৎ বলে তুমি আগেও এমন তাড়াহুড়া করেছো, তার জন্য নিজের জায়গা হারিয়েছিলে। সুজয় বিজয়ের বেলাও তুমি স্থির হয়ে গুলি চালাতে পারোনি, কিন্তু আজকের ইনচার্জ অফিসার আমি, তাই আমি যা বলবো তাই করবে। এদিকে ভেঙ্কট কিছু শব্দ পেয়ে চেক করতে গেলে দরজা খোলার সাথে সাথেই বিক্রম তার উপরে ঝাঁপিয়ে পড়ে। বিক্রম জিজ্ঞেস করে সবাইকে তুই কেন মারছিস আর কবিতাকে কেন খুন করেছিস। বিক্রম ভেঙ্কটকে কিছু বলার সুযোগ না দিয়ে এক নাগারে পাগলের মতো উল্টা পাল্টা মারতেই থাকে। ভেঙ্কট ব্যথায় চিৎকার করতে করতে বলে সব বলছি। অনেকক্ষণ হয়ে যাওয়ায় রিয়া বলে অনেক হয়েছে, আমাকে এখনই এগোতে হবে বলেই সামনে চলে যায়। প্রদ্যুৎ আটকালে মালিক বলে এটা একটা বাচ্চার কেস, তার উপরে পলিটিক্যাল ফ্যামিলির কেস। ইনকোয়ারি হলে আগে প্রশ্ন করবে স্পটে থেকেও কেন আমরা অ্যাকশন নেইনি। প্রদ্যুৎ বিষয়টা ভেবে বাকিদেরকে এগোনোর অর্ডার দেয়। ভেঙ্কট বলে ছোটবেলা থেকেই কবিতাকে বিয়ে করতে চাইতাম, ওকে অনেক ভালোবাসতাম। বড় হয়ে ওর বাবার কাজ করা শুরু করি যেন আমি ওর যোগ্য হতে পারি। রিয়া তার টিম নিয়ে অ্যাম্বুলেন্স ঘিরে সামনে গিয়ে দেখে ড্রাইভিং সিটে কেউ নেই। ভেঙ্কট বলে এই বাসা কেনার পর ভেবেছিলাম কবিতাকে প্রপোজ করব, তার জন্য বুকে কিনে নিয়ে প্রপোজ করতে যাই, কিন্তু সেদিনই তোকে ওর সাথে দেখি। আমি তোর সাথে ওকে একা ছাড়তে পারি না, তাই বাড়ির মালিককে মিথ্যা বলে ওর বাসায় যাই। সেই লকেটটা নিয়ে পুরো বাসায় ক্যামেরা সেট করি। ওকে রোজ আমি দেখতাম, কিন্তু কে জানতো একদিন এমন এক তথ্য পাবো যা সবার জীবন
বদলে দিবে। একদিন শুনি তোমরা বলছো ডিডিকের ফ্রন্ট কোম্পানি টেলিকম মিনিস্টার সুমের রায়নার। আমি সুমেরকে কল দিয়ে তাকে ওই হার্টিক্সের কথা বলে দিই, বদলে 20 মিলিয়ন টাকা নেই। প্ল্যান সিম্পল ছিল, সুমের রায়নার লোকেরা তোকে মারবে আর কবিতা আমার হয়ে যাবে। কিন্তু হলো উল্টা, তুই বেঁচে গেলি আর আমার কবিতা মারা গেল। রিয়া ভেতরে তাকিয়ে দেখে ঋত্বিক এক কোনায় কাচুমুচু হয়ে বসে আছে। উপর থেকে সেন্সার রিয়াকে দেখে ডার্ট ছুড়লেই রিয়া সরে যায়। রিয়া ঋত্বিককে বলে, চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো, তুমি একদম নড়বে না। রিয়া মালিককে বলে, এখানে অটোমেটেড ডার্ট সেট করা, ভুলেও ব্যাকডোর খুলবে না। রিয়া ভিতরে বন্দুক চেলে মারতেই ডার্ট মেশিন সেদিকে ঘুরে যায়। সেই সুযোগে রিয়া ভিতরে এসে বাকি মেশিনগুলো থেকে নিজেকে কাভার করে পেছনের মেশিনগুলো বাড়ি মেরে নষ্ট করে দেয়। সামনের মেশিনগুলো যেন তাকে দেখতে না পায়, তাই ফায়ার ডিস্টিংগুইশার দিয়ে ধোঁয়া ছড়িয়ে ঋত্বিকের হাত আর পায়ের বাঁধন খুলে দেয়। একটা মেশিন ডার্ট ছুটতেই যাবে, রিয়া চিৎকার করে মালিককে দরজা খুলতে বলে। রিয়া ঋত্বিককে নিয়ে জোরে একটা লাফ দেয়। ছেলেকে পেয়ে অনন্যা খুশিতে কান্না করে দেয়। ডার্টটা রিয়ার পায়ে গিয়ে লেগেছে। অনন্যা রিয়াকে ধন্যবাদ দিয়ে চলে যায়। রিয়া খেয়াল করে ভিড়ের মধ্যে সেই বাচ্চা মেয়েটা রিয়াকে দেখে হাসছে। রিয়া সেই মেয়েকে বাঁচাতে না পারলেও ঋত্বিককে বাঁচাতে পেরে স্বস্তির হাসি দেয়। এতদিন ধরে ভেতরে ভেতরে রিয়াকে যে অপরাধ বোধ কুড়ে কুড়ে খাচ্ছিল, আজ সেটা নিমিষেই শেষ হয়ে যায়। রিয়া কান্না করতে করতে মাটিতে বসে পড়ে। বিক্রম ভেঙ্কাটকে জিজ্ঞেস করে, এতই যখন তুই কবিতাকে ভালোবাসতি তাহলে ওকে মারলি কেন? ভেঙ্কাট বলে, আমি মারিনি, তুই মেরেছিস। বিক্রম রেগে ভেঙ্কাটকে মারতেই থাকে, যেন সে আজ তাকে মেরেই ফেলবে। বিক্রম বলে, বল, হাসপাতালে কবিতার ভেন্টিলেশন কে খুলেছে আর ওকে হাসপাতাল থেকে কে নিয়ে গিয়েছিল? হঠাৎ বিক্রম কবিতার গলা শুনে পাশে তাকিয়ে দেখে তাদের আগের ফুটেজ। একসাথে তারা কতই না সুখে ছিল। বিক্রম বলে, ও শুধু আমার কবিতা বলেই কান্না করতে করতে উঠে বের হয়ে যায়। এত মার খাওয়ার পরে ভেঙ্কট নিস্তেজ হয়ে পড়ে থাকে। ফেরার পথে গাড়িতে বসে রিয়া বলে, সবকিছু কত সহজে হয়ে গেল, তাই না? প্রদ্যুৎ বলে, সহজ কোথায়, এক কনস্টেবল মারা গেছে, তুমি তো মরতে মরতে বেঁচে গেছো। রিয়া বলে, কিলারের টার্গেট যদি ঋত্বিক হতো তাহলে এত সহজে আমাদের জন্য ওকে রেখে যেত না। এখানে অন্য কোনো ব্যাপার আছে। জিমি বইতে পড়ে আয়াস্তি বিদ্যার সবচেয়ে বেশি জ্ঞান ছিল গিয়াসউদ্দিন সাহেবের। তার আদেশেই গ্রামবাসী আয়াস্তিদের উপরে হামলা করে তাদের সব প্রক্রিয়া নষ্ট করে দেয়। আয়াস্তিদের হাতে গিয়াসউদ্দিনের পুতা মঈনুদ্দিন মারা যায়। জিমি বলে, আমার বড় ভাইয়ের তো রোগ হয়েছিল, এটাই শুনেছিলাম, যেই রোগ নূরেরও ছিল। কিন্তু যদি ভাইয়ের মৃত্যু আয়াস্তিদের জন্য হয় তাহলে কি তার জন্য দাদা ওই আয়াস্তিদের কাছ থেকে বরদান নিয়েছিল? তার মানে মঈনুদ্দিনের হৃদয় তখনের সময়ের বাল্য হৃদয় ছিল। তাহলে তো নূরের জীবনও সেজন্যই বেঁচে গেছে। জিমি তাড়াতাড়ি করে নূরের আনা ছবিতে গিয়ে দেখে জুলফির আঙ্গুল কাটা, মানে জুলফি নূরকে বাঁচানোর জন্য বরদান নিয়েছিল, তাই নূরের জীবন এখন ঝুঁকিতে। জিমি নূরের রুমে এসে দেখে নূর সেখানে নেই। হন্যে হয়ে নিচে এসে দেখে নূর ভয়ে কাচুমুচু হয়ে বসে আছে। জিমি জিজ্ঞেস করে, কি হয়েছে? নূর আঙ্গুল দিয়ে ইশারা করলে জিমি পেছনে তাকিয়ে দেখে কালো কাপড়ে মোড়া তলোয়ার হাতে সে আয়াস্তি দাঁড়ানো। জিমি ভয়ে চমকে যায়, চারিদিক ধোঁয়ায় ভরে যায়। জিমি প্যারালাইজ হয়ে দাঁড়িয়ে থাকে। আয়াস্তি এসে তলোয়ার দিয়ে জোরে এক আঘাত করে। শাড়ি পরা রিয়ার গলায় চাকু গেঁথে দেওয়া আছে, সেখান থেকে রক্ত গলগলিয়ে পড়ছে। রিয়া ইয়াস্ত ইয়াস্ত বলে ডাকছে। এমনই অদ্ভুত এক স্বপ্ন দেখে রিয়ার ঘুম ভাঙে। মালিক কল দিয়ে বলে, জিমির জ্ঞান ফিরেছে, আপনার সাথে কথা বলতে চায়। রিয়া হাসপাতালে আসলে জিমি বলে, পাশে রাখা ওই বইটা পড়ো। রিয়া বই খুলে দেখে রিয়ার মতোই দেখতে এক মহিলা আর তার স্বামীর ছবি। জিমি বলে, তুমিও এই মান্ডালার একটা অংশ। রিয়া নাম পড়ে দেখে মেয়েটার নাম নন্দিনী। সালটা 1951। রাতে তুমুল ঝড় হচ্ছে। এরই মধ্যে একটা গাড়ি ওয়ারুনা ফরেস্ট ডিপার্টমেন্টের ডাক বাংলোতে এসে পৌঁছায়। গাড়ি থেকে নামে ফরেস্ট অফিসার আনন্দ এবং তার স্ত্রী নন্দিনী। তাদেরকে স্বাগতম জানাতে গিয়াসউদ্দিন, জয়ানন্দ এবং রবার্ট এগিয়ে আসে। রবার্ট 15 বছর ধরে এই জায়গার ফরেস্ট অফিসার। স্টোরি অফ ইন্ডিয়ার এই বইটাও সেই লিখেছে। আনন্দ বলে, ফ্রেশ হয়ে যে জায়গা দেখতে এসেছি সেটা দেখতে যাব। গিয়াসউদ্দিন বলে, আয়াস্তি মঞ্জিলে এত রাতে এই বৃষ্টির মধ্যে কি দরকার যাওয়ার? এত তাড়ার কি আছে? আগে ডিনার করুন, সকালে যাবেন। আনন্দ জিজ্ঞেস করে, নিউক্লিয়ার প্ল্যান্টের জমির সমস্ত অ্যাপ্রুভাল এসে গেছে না? তাহলে কাজ শুরু হয়নি কেন? একটা গাছও কাটা হয়নি। শুনেছি আপনাদের ওই মঞ্জিল জঙ্গলের একদম মাঝখানে
সামনেই দাঁড়িয়ে আছে। গিয়াসউদ্দিন আর জয়ানন্দ চুপ করে দাঁড়িয়ে থাকে। রবার্ট বলে, ওয়ারুণা জঙ্গলের মতো আরেকটা জঙ্গল আছে যেটা নিউক্লিয়ার প্লান্টের জন্য একদম পারফেক্ট। আনন্দ রেগে বলে, চায়ের দোকান দেওয়ার কথা হচ্ছে না, যে জায়গা পাইনি বলে রাস্তার অপর দিকে দিব। পাওয়ার প্ল্যান্ট বুঝতে পারছেন? নন্দিনী বলে, ডিফেন্স কমিটি ওই জায়গাটাই বরাদ্দ করেছে, ওটা এখন সরানো যাবে না। জয়ানন্দ বলে, এই ঝড়ের মধ্যে সেখানে যাওয়াটা ঠিক হবে না। আনন্দ বলে, আমরা এখানে বিশ্রাম করতে আসিনি। জয়ানন্দ আর কথা না বাড়িয়েই বলে, ঠিক আছে, এই দুইজন আপনাকে নিয়ে যাবে। গিয়াস আর রবার্টের সাথে আনন্দ এবং নন্দিনী বেরিয়ে পড়ে। জঙ্গলে এসে রবার্ট বলে, এখান থেকে প্লান্টের সীমানা শুরু হয়েছে, সামনেই আয়াস্ত মঞ্জিল। নন্দিনী জিজ্ঞেস করে, আয়াস্ত কি? গিয়াস বলে, কিছু মহিলাদেরকে আয়াস্ত বলা হয়। এখানের মানুষেরা বিশ্বাস করে আয়াস্তিরা শয়তানকে পূজা করে, আর যারা এই কালো জাদুর কাজ করে তারা হলো ডাইনি। গ্রামবাসী ভয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করে না, কিন্তু আমি অনেক বছর ধরেই তাদের প্রথা আর চিহ্ন নিয়ে গবেষণা করছি। নন্দিনী জিজ্ঞেস করে, আপনারা এসবে বিশ্বাস করেন? রবার্ট বলে, আমাদের বিশ্বাস অবিশ্বাস দিয়ে কিছুই যায় আসে না, কিছু জিনিস মানুষের বোঝার বাইরে থাকে। আয়াস্তের জায়গায় এসে গিয়াস গাড়ি থামালে আনন্দ বলে, আমরা ওদের অন্য কোনো এক জায়গায় আয়াস্ত মঞ্জিল বানিয়ে দিব, সেটা এর থেকেও বড় হবে। এই কথাটা ওদেরকে বুঝিয়ে আসছি। গিয়াসউদ্দিন বলে, আমার মনে হয় আপনি না গিয়ে নন্দিনীকে কথা বলতে দিলে বেশি ভালো হয়। নন্দিনী আয়াস্ত মঞ্জিলের ভিতরে আসতে দেখে রুকমণির দেওয়ালে একটা অংশে মান্ডালা দিলেই দেওয়াল জুড়ে বড় আকারের ইয়াস্তের অবয়ব বেরিয়ে আসে। নন্দিনী অবাক হয়ে এসব দেখতে থাকে। রুকমণি বলে, অন্যদের ধর্মকে মানুষের কালো জাদুই মনে হয়, আর যারা বিশ্বাস করে তাদেরকে তান্ত্রিক বা ডাইনি বলা হয়, কিন্তু আমরা তো সাধারণ মানুষ যারা অসাধারণ দেবতার ভক্তি করি, আর সে আমাদের মনোকামনা পূরণ করে দেয়। এই সামান্য কথা গ্রামবাসীরা মানতে চায় না। আমি রুকমণি, এই আয়াস্তের মহামণি, গ্রামবাসীর মতে ডাইনি, তবে অনেক শিক্ষিত। নন্দিনী বলে, আমি বোম্বে থেকে এসেছি, একজন রিসার্চ সায়েন্টিস্ট। রুকমণি বলে, এই জায়গা ভাঙতে এসেছেন তাই তো? নন্দিনী জিজ্ঞেস করে, তা আপনাদের দেবতার নাম কি? রুকমণি বলে, ইয়াস্ত। তবে ইয়াস্ত তার ভক্তদেরকে নিজেই বাছাই করে, আর যাকে বেছে নেয় সে অবশ্যই ভাগ্যবান। কে জানে, হয়তো ইয়াস্ত তোমাকেও বেছে নিতে পারে। নন্দিনী মুচকি হেসে বলে, আমি এসবে বিশ্বাস করি না, তবে আমার আর সাধারণ অবিশ্বাসীদের মধ্যে একটা পার্থক্য আছে। আমি অন্যদের অনুভূতিকে ছোট করে দেখি না, নতুন অভিজ্ঞতা অর্জনে ভয় পাই না। তবে এই নীল পাথরটা কিসের? ঠিক তখনই আনন্দ এসে বলে, এখনো বলনি? আচ্ছা, আমিই বলছি। দেখেন রুকমণি, এই জায়গা সরকার নিউক্লিয়ার প্লান্টের জন্য বরাদ্দ করেছে। দেশের মানুষের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এটা চাচ্ছে। আমার কিংবা আপনার কিছু বলাতেই এটা বদলাবে না, তাই অনুরোধ করছি আপনারা শিফটিং এর কাজ শুরু করেন। আমরা আপনাদেরকে এর থেকেও বড় এবং ভালো একটা আয়াস্ত হল বানিয়ে দিব। বলেই আনন্দ কিছু না শুনে নন্দিনীকে নিয়ে হাঁটা শুরু করে। রুকমণি বলে, এই জায়গা ইয়াস্ত নিজে বেছে নিয়েছে। আপনারা যদি জোরপূর্বক ভাঙার চেষ্টা করেন তাহলে যে বিনাশ হবে সেটা থেকে এই সরকার কিন্তু আপনাদেরকে বাঁচাতে পারবে না। আনন্দ বলে, সেটা পরে দেখা যাবে। নন্দিনী বারবার পিছনে তাকায়, যেন কিছু একটা তাকে টানছে। গেস্ট হাউসে এসেও নন্দিনী তার নতুন যন্ত্রের ডিজাইন আঁকাতে আঁকাতে আয়াস্তের কথাই মনে করতে থাকে। আনন্দ জিজ্ঞেস করে, কি হয়েছে, এত কি ভাবছো? নন্দিনী বলে, ওই মূর্তির গলায় যে নীল পাথর ছিল সেটা সাধারণ কোনো পাথর না, মনে হচ্ছে সেটা অন্য দুনিয়ার। ওই জায়গাটা স্বাভাবিক ছিল না, ওখানে বিশেষ এক ধরনের শক্তি ছিল, কেমন যেন রহস্যজনক। তোমার কি এমন কিছুই মনে হয়নি? আনন্দ বলে, রহস্যের কি আছে, একটা স্টোনকে কেমিক্যাল দিয়ে আরো উজ্জ্বল বানিয়েছে, বাস। এত চিন্তা করো না। নন্দিনী বলে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমাদের অন্য জঙ্গলের সাইডটাও দেখা উচিত, হয়তো সেটা আরো বেশি ভালো লাগতে পারে। আনন্দ রেগে জিজ্ঞেস করে, তুমি কি শিওর? আমাদের সবকিছু আবারও নতুন করে শুরু করতে হবে। ব্লু প্রিন্ট, ফান্ড রেইজিং, পারমিশন, অনেক সময়ের ব্যাপার। এত সময় কি আমাদের কাছে আছে? ইন্ডিয়ার প্রথম পাওয়ার প্ল্যান্ট আমরা বানাবো, এই ভাবনায় আমরা এখানে এসেছিলাম। সব কি ভুলে গিয়েছো? বোম্বাইতে দ্বিতীয় পাওয়ার প্ল্যান্টের কাজ শুরু হবে, তার আগে আমাদের এই প্রজেক্ট কমপ্লিট করতে হবে। নন্দিনী বলে, আমিও চাই তাড়াতাড়ি কাজ শেষ হোক, কিন্তু আমার কথা বিশ্বাস করো, ওই জায়গায় অদ্ভুত এক শক্তি
আছে যা আমাকে আটকাচ্ছে। আমার সিক্স সেন্স এটা বলছে, বোঝার চেষ্টা করো। আনন্দ বলে, সায়েন্স ফ্যাক্টকে বিশ্বাস করে না, আর ইতিহাস প্রথম জনকেই মনে রাখে, দ্বিতীয় জনকে না। পাওয়ার প্ল্যান্ট হলে এখানেই হবে, তাও আবার বোম্বাইয়ের আগে। নন্দিনী কিছুতেই আনন্দকে বোঝাতে পারে না। পরের দিন ঝুম বৃষ্টির মধ্যে আয়াস ভাঙার কাজ শুরু হয়। আয়াস ভক্তরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে সব দেখে। রুকমণি রেগে নন্দিনীর দিকে তাকালে আনন্দ নন্দিনীকে বলে, তুমি গেস্ট হাউসে চলে যাও, আমি পরে আসছি। নন্দিনী আনন্দকে একা রেখে যেতে না চাইলে জয়নন্দ বলে, আপনি যান, আমি স্যারকে নিয়ে আসবো। গিয়াসউদ্দিনের সাথে নন্দিনী রওনা হয়। মাঝপথে রুকমণিকে দেখে নন্দিনী গাড়ি থামাতে বলে। রুকমণি নন্দিনীকে বলে, এবার যা হবে তার মূল্য তোমাদেরকেই দিতে হবে, পুরো চরণদাসপুর এর মূল্য দিবে। নন্দিনী বলে, আমি অনেক চেষ্টা করেছিলাম। গিয়াস বলে, ওকে উত্তর দেওয়ার কোনো দরকার নেই বলেই গাড়ি স্টার্ট দেয়। নন্দিনী পেছনে তাকিয়ে দেখে আকাশে বিদ্যুৎ চমকানোর আলোতে ইয়াস্তের অবয়ব ফুটে উঠেছে। গেস্ট হাউসে এসে নন্দিনী অজানা এক অস্থিরতায় ঘুমাতে পারে না। বারবার রুকমণির ইয়াস্তের কথা মনে করতে থাকে। হঠাৎ কলিং বেল বাজলেই দরজা খুলে দেখে রুকমণি দুজন আয়াসী মহিলার সাথে এসেছে। রুকমণি ইয়াস্তের একটা বই দেখিয়ে বলে, এতে আমাদের সকল প্রকার নিয়ম কানুন লেখা আছে। বহু বছর ধরে এটা আমার কাছে আছে। এক প্রজন্মের পর অন্য প্রজন্ম এভাবেই এটা চলে আসছে। প্রথম যেদিন ইয়াস্ত এই দুনিয়ায় আসে তখন এই বই লেখা হয়, এটাই আমার বিশ্বাস। নন্দিনী জিজ্ঞেস করে, এসব আমাকে কেন বলছেন? রুকমণি বলে, কারণ এতে তোমার নাম উল্লেখ আছে। নন্দিনী অবাক হয়ে বলে, মজা করছেন নাকি? রুকমণি বইয়ের কিছু লাইন পড়ে বলে, এখানে লেখা, চন্দ্রদাসপুরে ইয়াস্তের যদি বিনাশ হয় তাহলে ইয়াস্ত নতুন ভাবে অবতরণ করবে, আর সেটা করতে সেই মহিলাই সাহায্য করবে যে ভাঙার কাজের সাথেও জড়িত ছিল। সেই মহিলার তিনটা বিশেষ গুণ থাকবে। প্রথমত, সে নিজে কোনো বিশেষ যন্ত্রের উপর কাজ করবে। রুকমণি বলে, তুমি কি এমন কোনো যন্ত্র নিয়ে কাজ করছো? নন্দিনী বলে, আমি পার্টিকেল সায়েন্টিস্ট, কোনো না কোনো যন্ত্র নিয়ে কাজ করব, সেটাই স্বাভাবিক। রুকমণি বইয়ের আরেক পাতায় সেই যন্ত্রের ছবি দেখালে নন্দিনী হতবাক হয়ে যায়। হুবহু একই মেশিন নিয়েই তো নন্দিনী কাজ করছে। রুকমণি বলে, দ্বিতীয় বিশেষত্ব হলো মহিলাটি গর্ভবতী হবে। তুমি কি প্রেগনেন্ট? নন্দিনী এবার ভয় পেয়ে যায়। নন্দিনী বলে, গ্রামবাসী ঠিকই বলেছে, আপনারা কালো জাদু করেন। রুকমণি বলে, ভয় মানুষকে ছোট বানিয়ে দেয়। আমি ভেবেছিলাম তুমি জিনিয়াস সায়েন্টিস্ট, কিন্তু তুমিও আসলে বাকিদের মতো। নন্দিনী বলে, আমার প্রেগনেন্সির কথা আনন্দকেও আমি এখনো জানাইনি। রুকমণি বলে, আমরা তো জানতাম না, এসব আগে থেকে লেখা ছিল। নন্দিনী জিজ্ঞেস করে, তৃতীয় বিশেষত্ব কি? রুকমণি বলে, সেই মহিলা বিধবা হবে। নন্দিনী অট্টহাসি দিয়ে বলে, আপনারা আনন্দকে দেখেননি? এটা পরিষ্কার যে আমি সেই মহিলা না। আপনারা এখন এখান থেকে চলে যান। রুকমণি বলে, তুমি দেবতাকে না মানলেও বিজ্ঞানকে তো বিশ্বাস করো। আজ যদি ইয়াসকে বানাতে সক্ষম হও তাহলে আগামীতে মৃত ব্যক্তিকে জীবন দেওয়ার শক্তি পেয়ে যাবে। বিজ্ঞান মৃত্যুকেও হার মানাতে পারবে। ঠিক তখনই জয়নন্দ এসে দরজা ধাক্কায়। নন্দিনী দরজা খুলে দেখে জয়নন্দ বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। জয়নন্দ হাঁপাতে হাঁপাতে বলে, আনন্দ স্যারের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, গাছ ভেঙে তার উপরে পড়ে গেছে, সে আর বেঁচে নেই। নন্দিনী শোকে স্তব্ধ হয়ে যায়। কেটে যায় 1 বছর। নন্দিনীর এক ফুটফুটে মেয়ে হয়েছে। পাওয়ার প্ল্যান্টের কাজ বন্ধ হয়ে যাওয়ার পরও কিছু একটা জিনিস নন্দিনীকে আয়াসদের ভুলতে দেয় না। তাদের বই এবং তাতে থাকা ছবি নন্দিনীকে বারবার ভাবায়। আয়াসদের বলা সব কথাই নন্দিনীর জীবনে সত্যি হয়েছে। যদি ভবিষ্যতেও তাদের কথা মতো চলতে থাকে তাহলে রুকমণির কথাই সত্যি হবে। বিজ্ঞান মৃত্যুকে হারিয়ে দিবে। এই কথা সত্যি কিনা তা পরীক্ষা করতে নন্দিনী সিদ্ধান্ত নেয় সে ইয়াস্তের যন্ত্র বানাবে। নন্দিনী যন্ত্র বানিয়ে দিলে রুকমণি হতবাক হয়ে যায়। এটাই সেই যন্ত্র যা দিয়ে সবার আঙ্গুল কেটে তাকে বরদান প্রাপ্ত করা হয়। রুকমণির সাথে পুরো আয়াসবাসীও খুশি হয়ে যায়। রুকমণি বলে, তুমি করে দেখিয়েছো, এমন এক যন্ত্র বানিয়েছো যা দুনিয়ার শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে। মানুষের অস্তিত্ব যদি দুনিয়ায় উপস্থিত শক্তির জন্য হয়ে থাকে তাহলে তাদের জীবনের সব ধরনের ছোট বড় খুশির মুহূর্ত এই শক্তির জন্যই হয়ে থাকে। নন্দিনী দেখায় যে কোথায় কয়েন দিলে যন্ত্র চলবে আর কোথায় আঙ্গুল দিলে একটা মানুষের শক্তি সম্পর্কে জানতে পারবে। রুকমণি বলে, এই ইয়াস্ত যাদেরকে
বাছাই করবে তাদেরকেই বরদান দিবে। মোক্ষ এবং ইয়াতিনীকে বলে কাল থেকে এই বরদানের প্রক্রিয়া শুরু করবে। প্রথমে মূল্য, তারপর সঠিক সময় নির্ধারণ করবে। নন্দিনীর মুখটা মলিন দেখে রুকমণি জিজ্ঞেস করে, কি হয়েছে? নন্দিনী বলে, এত মানুষের হত্যা হবে জেনে আমার ভালো লাগছে না। রুকমণি বলে, এগুলো হত্যা না, এ তো বলিদান। কোন সংগ্রাম বলিদান ছাড়া সম্ভব হয়নি, হোক সেটা দেশের স্বাধীনতা কিংবা দেবতার সৃষ্টি। নন্দিনী বলে, এই মুহূর্তে আমি এটাই জানি, শুধু এভাবে যদি তোমার দেবতার সৃষ্টি হয় তাহলে এই উপায়ে মানুষকেও জীবিত করা যাবে। পরের দিন থেকেই শুরু হয় বরদান দেওয়ার প্রক্রিয়া। গ্রামবাসী এক এক করে আসে বরদান নিতে। মূল্য হিসেবে সবাইকে আঙ্গুল কাটাতে বললেও আসল মূল্য ছিল ইয়াস্তের বাছাই করা লোকদের জীবন নেওয়া। গিয়াসউদ্দিনও এভাবেই আয়াস্তের ফাঁদে পা দিয়ে তার পোতা মঈনের জীবন বাঁচাতে আঙ্গুল কাটায়, কিন্তু পর মুহূর্তেই মঈনকে মেরে ফেলা হয়, কারণ তার হৃদয়ের দরকার ছিল ইয়াস্তের। সোনাকের মাথা, দাসের ছেলের পা, বাচ্চার হৃদয়, রাজকুমারীর চেহারা, রক্ষক ভাইদের হাত, ইক্ষণকারীর খুলি, অলৌকিক সন্তানের রক্ত, এদের একত্র করতেই জন্ম হবে আমাদের ইয়াস্তের। রুকমণি তাদের ইয়াসকে জীবিত করতে সবকিছু এক করে প্রক্রিয়া শুরু করে। এই গ্রামে যারা বরদান পেতে নিজেদের আপনজনকে হারিয়েছিল, বরদান নিয়ে যাদেরকে বাঁচিয়েছিল, তাদের যখন মৃত্যু হয়ে যায় তাদের কষ্টে প্রচন্ড রেগে মশাল নিয়ে এক জায়গায় জড়ো হয়। গিয়াসউদ্দিন গ্রামবাসীকে বলে, ওরা আমার পোতাকে নির্মম ভাবে খুন করেছে, তার হৃদয় বের করে নিয়েছে। আপনারাও আপনার আপনজনদেরকে হারিয়েছেন, আর যেন এভাবে নৃশংসভাবে কাউকে হারাতে না হয়, তাই এই ডাইনি এবং তাদের কালো জাদুকে চিরজীবনের জন্য শেষ করতে হবে। জয়ানন্দ এবং গিয়াসের নেতৃত্বে গ্রামবাসী আয়াস মঞ্জিলের দিকে এগোয়। রুকমণিকে এই খবর দিলে রুকমণি নন্দিনীকে নিয়ে আসতে বলে। নন্দিনী আসলে রুকমিণী এক এক করে জোগাড় করা শরীরের এক একটা অংশ সেলাই করে জুড়িয়ে নতুন শরীরে নীল সেই মণি বসাতেই যন্ত্র কাজ করা শুরু করে। নন্দিনী হাসি মুখে বলে, আনন্দ বলতো যেদিন পাওয়ার প্ল্যান্ট হবে সেদিন বিজ্ঞানের জন্য অবিশ্বাস্যকর একদিন হবে। কেউ মানুক আর না মানুক, আজ তার থেকেও বড় একদিন। মৃতদেহে আমরা জীবন দিতে চলেছি। যদি আমরা সত্যি সফল হই তাহলে, কথা শেষ করার আগেই রুকমণি বলে, তাহলে চরণদাসপুরের বিনাশ নিশ্চিত। নন্দিনীর হাসি মাখা মুখটা মলিন হয়ে যায়। রুকমণি বলে, মনে আছে সেদিন গাইতে যাওয়ার সময় তোমাকে কি বলেছিলাম? পুরো গ্রামবাসী আয়াস ভাঙার মূল্য দিবে, কারণ পুরনো নিয়ম কায়দা অনুযায়ী চলে আসা এই দুনিয়ার প্রয়োজন নতুন এক অধ্যায়। ইয়াস সেই নতুন দুনিয়ার জন্ম দিবে। নতুনকে জন্ম দিতে হলে পুরনোকে মরতেই হবে। ইয়াস জেগে উঠলে পুরো মহাকাশ জেগে উঠবে। ইয়াস্তের শরীরে ধীরে ধীরে জান আসা শুরু হয়। আকাশে কালো মেঘ জমে বিদ্যুৎ চমকানো শুরু হয়। তবে আজ বৃষ্টির বদলে শুয়োপোকা পড়তে থাকে। রুকমণি বলে, এটাই এই দুনিয়ার বিনাশ। এখন থেকে ইয়াসকে যারা মানবে না, তাদের যত বংশধরায় আসবে না কেন, সবারই একই পরিণতি হবে। রুকমণির কথা মতো হাসপাতালের সমস্ত মহিলা মৃত বাচ্চার জন্ম দেয়। রুকমণি বলে, শুধুমাত্র ইয়াস্তের সত্যিকারের ভক্তরাই বেঁচে থাকবে। নন্দিনী বলে, আমি বিনাশের জন্য এই যন্ত্র বানাইনি। রুকমণি বলে, তুমি বানাওনি, বরং ইয়াস্তের আদেশে সব হয়েছে। তুমি তো মাত্র একটা মাধ্যম। তখনই ইয়াস্তের শরীরে জীবন আসা শুরু হয়। নন্দিনী রেগে বলে, আমি যেমন এটাকে বানাতে পারি তেমন ধ্বংস করতে পারি। বলেই নন্দিনী মেশিনের সাথে ইয়াস্তের সকল কানেকশন খুলতে থাকে। রুকমণি নন্দিনীর গলায় চাকু ঢুকিয়ে দেয়। রুকমণি বলে, আমি এটা করতে চাইনি, তুমি আমাকে বাধ্য করেছো। সাথে সাথেই নন্দিনী মাটিতে লুটিয়ে পড়ে। বাইরে গ্রামবাসী দরজা খোলার আপ্রাণ চেষ্টা করছে। শব্দ পেয়ে রুকমিণী আয়াসবাসীকে আটকাতে বলে। তারা দৌড়ে ঢাল হয়ে দাঁড়ায় দরজার সামনে। ইয়াস্তের চোখ, হাত, মুখ নড়তে শুরু করে। রুকমণি বলে, প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ওদেরকে ভেতরে আসতে দিবে না। আজ কোনোভাবেই সাহস হারাবে না। প্রক্রিয়া প্রায় শেষের দিকে। রুকমণি পেছনে তাকিয়ে দেখে নন্দিনী মশাল হাতে উঠে দাঁড়িয়েছে। কিছু বুঝে ওঠার আগেই সে ইয়াস্তের শরীরে আগুন লাগিয়ে দেয়। রুকমণির এতদিনের তপস্যা এভাবে শেষ হতে দেখে জোরে চিৎকার দিয়ে ওঠে। নন্দিনী সেখানে মারা যায়। দাদি রুকমণিকে বলে, আমাদের স্বপ্ন পূরণের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে। গ্রামবাসী আসার আগে তুমি এখান থেকে চলে যাও। মোক্ষ এবং ইয়ারিনী যন্ত্র খুলে রুকমণিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। তখনই গ্রামবাসীর দরজা ভেঙে ভেতরে চলে আসে। হন্যে হয়ে আয়াসবাসীর উপরে হামলা চালায়। দাদি লাল পানীয় ভরা জার এনে গিয়াস এবং জয়ানন্দর সামনে ভাঙতেই
আগুন লেগে সেখানে উপস্থিত সবাই মারা যায়। রুকমণির চোখের সামনে তার তিল তিল করে গড়া সাম্রাজ্যের ধ্বংস দেখে। নন্দিনীর লাশও সেখানেই পড়ে থাকে। পরের দিন এক পুলিশ সার্চ করতে আসলে সেখানের এক আলমারিতে নন্দিনীর মেয়েকে খুঁজে পায়, জুলিও মাসকেরানহাস, মানে সেই পুলিশ যে কিনা রিয়ার মাকে দত্তক নিয়েছিল। রবার্ট রিয়ার মায়ের ছোটবেলার ছবি ক্যামেরা বন্দি করে রাখে। রিয়া জিমিকে বলে, আমি এতদিন ভাবতাম স্বপ্নে আমি নিজেকে দেখছি, কিন্তু আসলে আমি আমার নানি নন্দিনীকে দেখেছি। সে আমাকে কিছু বলতে চায়, কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি সে কি বলতে চাচ্ছে। আজ সকালে নন্দিনী ইয়াস্ত নামের কিছু একটা বলছিল, কিন্তু এই ইয়াস্ত আসলে কি? ওয়ারুনা জঙ্গলে সেই লুকানো রহস্যময়ী গুহায় কালিনী দুইটা মেয়েকে নিয়ে আসে, যাদের দুইজনই ইয়াস্তের বিশেষ কালো পোশাক পরা। কালিনী দুজনকে বলে, আজ তোমাদের দুজনের মধ্যে একজনকে মহান যোদ্ধা হিসেবে বাছাই করা হবে। তোমাদের পায়ের নিচে যে লোহার বার আছে সেটা কিছুক্ষণ পর এতটা গরম হবে যে কোনো সাধারণ মানুষ তার উপরে টিকতে পারবে না। তোমাদের হাতে দেওয়া পাথর দিয়ে যদি সামনের আয়াস মন্ডলে মারো, সাথে সাথেই লোহা ঠান্ডা হয়ে যাবে। তোমাদের মধ্যে যে এই লোহার উপরে বেশিক্ষণ টিকতে পারবে সেই হবে আমাদের মহান যোদ্ধা। বলেই ট্রিগার চেপে দেয়, সাথে সাথেই লোহা গরম হতে থাকে। মোক্ষের পাশের মেয়েটা সেই তাপ সহ্য করতে না পেরে আয়াস্তের দিকে পাথর ছুঁড়ে মারতে গেলেই বাম পায়ে মোক্ষ মেয়েটার হাত ধরে বলে, আয়াস্তের উপর কোনো আঁচ আসতে দিব না। মেয়েটা কান্না করতে করতে চলে গেলে মোক্ষ তখনও গরম লোহায় একইভাবে দাঁড়িয়ে বলতে থাকে, এ আমার পরীক্ষা। এভাবেই মোক্ষ আয়াস্তের মহা যোদ্ধা হয়ে ওঠে। জঙ্গলের মাঝে নির্জন এক কুটিরে মোক্ষ ধ্যানে বসে আছে। বিষাক্ত এক বিচ্ছু তার হাতে কামড় দিলেও সে একইভাবে বসে থাকে। মোক্ষ নিজেকে আয়নায় দেখে বলে, আজ পরীক্ষার পরিণামের সময় এসেছে। অলৌকিক পুত্রের রক্তের প্রয়োজন। বলেই ডাক নিয়ে শিকারে বের হয়। বাবা দরজা খুলতেই বিক্রম দেখে বাবা দিল্লি যাওয়ার জন্য প্যাকিং করছে। বিক্রম রেগে বলে, আমি মাকে না খুঁজে পাওয়া পর্যন্ত কোথাও যাব না। বাবা বলে, অনেক হয়েছে, আমি রোজ এই ভয়ে বাঁচতে পারবো না যে তোমার না কিছু হয়ে যায়। বিক্রম রেগে চিৎকার করে বলে, 22 বছর আগে তুমি মাকে ভালোভাবে খুঁজলে, আমাকে আজ খুঁজতে হতো না। মোক্ষ ততক্ষণে মিনি ভ্যান থেকে নেমে দড়ি বেয়ে বিক্রমের বাসার ছাদে চলে আসে। বাবা রেগে বিক্রমকে বলে, তোমার মা আর তোমার ভাই তোমার জন্য হারিয়েছে, তাই যতই খোঁজার নাটক করো না কেন প্রায়শ্চিত্ত করতে পারবে না। বলেই বাবা রেগে তার রুমে চলে যায়। আচমকা বিক্রমের কাঁধে একটা ডাঁট এসে লাগে। বিক্রম পেছনে তাকিয়ে মোক্ষকে দেখে কিছু বুঝে ওঠার আগেই সে নিস্তেজ হয়ে পড়ে যায়। জোরে শব্দ পেয়ে বাবা বিক্রম বলে ডাকতে ডাকতে সেদিকেই আসতে থাকে, কিন্তু বাবা আসার আগেই মোক্ষ অচেতন বিক্রমকে বস্তায় বন্দি করে দড়িতে বেঁধে নিচে মিনি ভ্যানে করে নিয়ে যায়। রিয়া বিক্রমকে কলে না পেলে মেসেজ দিয়ে বলে জলদি কল করতে। তখনই বিক্রমের নম্বর থেকে অনন্যা কল দিয়ে রিয়াকে বলে, জলদি আসো, সমস্যা হয়ে গেছে। রিয়া আসতেই বাবা রেগে রিয়াকে বলে, আপনারা থাকতে আমার ছেলে গায়েব হলো কিভাবে? অনন্যা কোনোভাবে বাবাকে বুঝিয়ে ভেতরে পাঠিয়ে দেয়। রিয়া প্রদ্যুতের কাছে সাহায্যের জন্য কল দিলে প্রদ্যুৎ কিছু না শুনেই বলে, ম্যাথিলিকে পেলে তবেই আমাকে কল দিবে, তার আগে আর কল দিবে না। বলেই কল কেটে দেয়। এদিকে এক অটো ড্রাইভার ম্যাথিলির ছবি দেখতেই তার মনে পড়ে সে ম্যাথিলিকে সেদিন জঙ্গলে নামিয়ে দিয়েছিল। সে সাথে সাথেই সিআইবি কে কল করে। রিয়া বিক্রমের বাসার সামনের এক দোকানের ক্যামেরা দেখে সেই ফুটেজ চেক করে দেখে কালো কাপড়ে মুখ ঢাকা এক মেয়ে মিনি পিকআপ ভ্যানে বিক্রমকে নিয়ে যাচ্ছে। সাথে সাথেই সব চেক পোস্টকে অ্যালার্ট করা হয়, কিন্তু ততক্ষণে জলবিহার চেক পোস্টের দুজন কনস্টেবলকে মেরে মোক্ষ সেখান থেকে চলে গেছে। টেবিলের নিচে লুকিয়ে থাকা এক কনস্টেবল ভয়ে ভয়ে কন্ট্রোল রুমে খবরটা জানিয়ে দেয়। কনস্টেবলের কথা অনুযায়ী রিয়া তার টিম নিয়ে জলবিহার চেক পোস্ট পার হয়ে বনের রাস্তায় আসে। এক জায়গায় টায়ারের ছাপ দেখে টিম নিয়ে সেদিকে যেতে থাকে। এদিকে প্রদ্যুৎ সেই অটো ড্রাইভারের দেওয়া লোকেশন ফলো করে বনের রাস্তায় ডগ স্কোয়াড নিয়ে আসতেই মোক্ষে সেই কুটির পেয়ে যায়। কুটিরের ভেতরে আসতেই দেখে বড় একটা বলে কিছু কাগজ পুড়ছে। জলদি আগুন নিভিয়ে একটা ছবি বের করতেই দেখা যায় এটা তো গল্পে প্রথমে দেখানো সেই রুকমণির ছবি। এদিকে রিয়া আর তার টিম একটা পুরনো বিল্ডিং এর সামনে পিকআপ পেলেও তাতে কাউকেই পায় না। বিল্ডিং এর ভেতরে ঢুকতেই দেখে একটা লিভার, সেটা ঘোরাতেই দেখে নিচে বেসমেন্টের মতো কিছু। রাজেশ সান্ধিয়াকে বলে, তুমি বাইরে গিয়ে ব্যাকআপ টিম ডাকো। রিয়া বেসমেন্টের ভেতরে ঢুকতেই রাজেশ উপর থেকে সেই লিভার বন্ধ করে দেয়। রিয়া সেখানে আটকে যায়। রাজেশ তাড়াতাড়ি কাউকে কল দিয়ে বলে কাজ হয়ে গেছে। রিয়া আশেপাশে হাঁটতে হাঁটতে হঠাৎ ধাক্কা দিতে একটা লোহার পাত সরে যায়। দেখা যায় এটা আসলে একটা টানেলের দরজা। সেই টানেল থেকেই মোক্ষ অচেতন বিক্রমকে ট্রলিতে করে নিয়ে যাচ্ছে। রিয়া সেখান থেকে ধীরে ধীরে এগোচ্ছে। মোক্ষ আচমকাই একটা
একটা সুইচ চাপতেই টানেলের রাস্তার শাটার নেমে যায়। রিয়া দৌড়ে সেটা পার হওয়ার চেষ্টা করেও পারে না, তাই রেগে চিৎকার করতে থাকে। হঠাৎ তার নজর পড়ে পাশের মিটার থেকে ঝুলে থাকা কিছু তারে। সেই তার এক এক করে জোড়া লাগিয়ে শাটার খোলার চেষ্টা করতেই কারেন্টের শকে উল্টা গিয়ে পড়ে যায়। দেখা যায় শাটার একটু উঠে গেছে, কিন্তু রিয়া সেখানে বেহুশ হয়ে পড়ে থাকে। মালিক হাসপাতালে জিমিকে রুকমণির ছবি দেখাতেই জিমি বলে, এর নাম তো রুকমণি ভারদ্বাজ। সেই টানলে তখন রুকমণির মতোই সাজে অনন্যা হেঁটে আসে। জিমি বুঝে যায় অনন্যার দাদি রুকমণি, মানে অনন্যাই এখন এই ইয়াস্তিদের মহামণি। অনন্যা টানেলের হলরুমে আসতেই দেখা যায় বিক্রমকে সেখানে বেঁধে রাখা। এতদিন ধরে বিভিন্ন লাশের ভিন্ন ভিন্ন অংশ জুড়ে যেই মানবাকৃতি বানানো হয়েছে সেটা কাচের উপরে শোয়ানো। উপরে সেই অদ্ভুত যন্ত্র যেটা রিয়ার নানি নন্দিনী বানিয়েছিল। বিক্রম অনন্যার এত বড় ধোকায় হতবম্ব হয়ে বসে থাকে। অনন্যার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। অনন্যা বলে, তুমি এসব কখনোই বুঝবে না। আমার কাঁধে অনেক বড় দায়িত্ব দেওয়া হয়েছে। না জানি কত মানুষ এই প্রক্রিয়ার জন্য জান হারিয়েছে। তোমার উপর দুর্বল হয়ে আমি থেমে গেলে আমাদের সবার ইয়াস্তকে আর নতুন দুনিয়াকে বানানোর স্বপ্ন শেষ হয়ে যেত। বিক্রম অবিশ্বাস নিয়ে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি আমার কবিতাকে মেরে ফেলেছো? নিষ্ঠুর অনন্যা গম্ভীর কণ্ঠে বলে, ওটাকে খুন নয় বরং বলিদান বলে। আর তুমি এখন আমার শেষ বলিদান। ইয়াসকে বানাতে তোমার মানে অলৌকিক পুত্রের রক্তের দরকার। তুমি ইয়াস্তের সর্বশেষ অংশ। মনে আছে তুমি মৃত্যুকে একবার হার মানিয়েছিলে? যেদিন কবিতার মাথায় আঘাত করা হয় সেদিন তোমাকেও গুলি করা হয়েছিল, তারপরও তুমি বেঁচে ফিরেছ। বিক্রম কষ্টে আর বিশ্বাসঘাতকতায় কান্না করতে করতে হাসতে থাকে। অনন্যা ইয়াস্তের অন্ধ অনুসারীর মতো বলে, এসব তো আগে থেকেই ঠিক করা ছিল। আয়াস্ত গ্রন্থে লেখা সব সত্য হবে। বিক্রম বলে, এই জন্যই তো বোকা বানিয়েছিস, এই জন্যই তো সবাইকে বোকা বানিয়েছিস। বলেই চিৎকার করতে করতে বলে, এসব কেন করেছিস? অনন্যা বলে, এর উত্তর বোঝার ক্ষমতা তোমার নেই, তবে যেই রহস্য সমাধান করতে তুমি চরণদাসপুরে এসেছিলে সেটা আমি তোমাকে দিব। বলেই আম্মা বলে ডাক দেয়। সাথে সাথেই বিক্রমের মা বাসুদা আসে। 22 বছর পর মাকে জীবিত দেখে বিক্রম ছটফট করতে থাকে, কিন্তু মা শুধু একটা কথাই বলে, আমার ছেলে যেন জীবন ফিরে পায়। তার মানে মা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। বিক্রম রেগে অনন্যাকে জিজ্ঞেস করে, আমার মায়ের সাথে কি করেছো? অনন্যা বলে, প্রথমে আমার মা, এরপর আমি তোমার মাকে ভালোভাবেই সামনে রেখেছি। বিক্রম মা বলে চিৎকার করে কান্না করতে থাকে। আসলে সেদিন রাতে বাসুদা পবনকে আয়াস্থির তান্ত্রিকের কাছে এনে বুড়ো আঙ্গুল বলে দিলেও পবন তখনও সুস্থ হয়নি। সে নিস্তেজ হয়েই পড়ে থাকে। মা পাগলের মতো কান্না করতে থাকে। তান্ত্রিক যন্ত্র নিয়ে ভেতরে যাচ্ছে দেখে মাও তাকে ফলো করতে করতে ভেতরে চলে আসে। তান্ত্রিক রুকমণিকে বলে, আমার পিছু পিছু এসে সেই একই কথা বলছে যে আমার ছেলে যেন বেঁচে যায়। রুকমিণী বলে, এই মহিলা বরদান চাওয়ার আগেই তার ছেলে মারা গিয়েছিল, তাই এই মহিলা বরদান পায়নি। তান্ত্রিক বলে, তাহলে কি করব? একে মেরে ফেলবো? রুকমণি বলে, না, এর বরদান এখনো পূরণ হয়নি, তাই একে মারা যাবে না। যতদিন না এর বরদান পূরণ হচ্ছে ততদিন একে আমাদের সাথে রাখো। মা তখনও একই কথা বলছে, আমার ছেলের জীবন ফিরিয়ে দাও। বিক্রম ছটফট করতে করতে বলে, মা, আমি তোমার সোনু। অনন্যা বলে, আম্মা, ইয়াসকে রক্ত দিতে হবে। ম্যাথেলি এসে অবস্কার ইঞ্জেকশন দিলে মা কিছু না বুঝেই সেই ইঞ্জেকশন বিক্রমকে পুশ করে দেয়। সাথে সাথেই বিক্রম নিস্তেজ হয়ে পড়ে। রিয়া তখনও টানেলে বেহুশ হয়ে পড়ে আছে। বিক্রমকে ইয়াস্তের পাশের টেবিলে শুইয়ে দেওয়া হয়। অনন্যা বলে, যে কাজ 75 বছর আগে এই গ্রামবাসীর কারণে অসমাপ্ত হয়েছিল, আজ সেই কাজ পূর্ণ হবে। অলৌকিক পুত্রের নির্মল রক্ত দিয়ে ইয়াস্তের জন্ম হবে। ম্যাথিলি নীল মণি দিতেই অনন্যা সেই মণি ইয়াস্তের বুকের মাঝে বসিয়ে দেয়। সাথে ইয়াস্তের শরীরে নীল আলো জ্বলে ওঠে। উপরের অদ্ভুত যন্ত্র একা একাই চালু হয়ে যায়। অনন্যা বলে, আজ আমাদের কেউ আটকাতে পারবে না। ইয়াস্ত জীবন পেতেই আমাদের আসল কাজ শুরু হবে। এসব বলিদানের কথা আমরা ভুলে যাব, মনে থাকবে শুধু আমাদের বদলা। রিয়া স্বপ্ন দেখে নন্দিনী রক্তাক্ত হয়ে তার সামনে এসে বলে, রিয়া, উঠে পড়ো, যেভাবেই হোক এই ইয়াস্তের জন্ম আটকাও। নানের চিৎকারে রিয়া কেঁপে ওঠে। জলদি শাটারের নিচ থেকে বের হয়ে দৌড়ে হলে আসে। অনন্যা আর ম্যাথিলি খুশিতে হাসছে। একটু পরেই তাদের ইয়াস্ত জান পাবে। রিয়া দৌড়ে এসে অনন্যাকে ডাকলেই অনন্যার মুখটা মলিন হয়ে যায়। তান্ত্রিক তার দিকে চাকু মারতে গেলে রিয়া তার বুকে চাকু ছুঁড়ে মারে। মোষ তলোয়ার দিয়ে এগোতেই রিয়াও তার দিকে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এত বছরের ট্রেনিং প্রাপ্ত মোষের সাথে পেরে ওঠা কি এত সহজ? মোষ আচমকা রিয়ার পায়ে তলোয়ার দিয়ে আঘাত করলে রিয়া সেই তলোয়ার
খাবার বেয়েই উঠে তাকে ঘুষি দেয়। মোক্ষ রিয়ার নাকে এত জোরে ঘুষি দেয় যে রিয়া স্তব্ধ হয়ে যায়। ইয়াস্তের চোখের মণি ধীরে ধীরে নড়তে শুরু করেছে। গঙ্গার উপরে সব কাক উঠতে শুরু করে। এই যেন কোনো মহা বিপদের সংকেত। অনন্যা বলে, এবার আমরা কোনোভাবেই হাঁটতে পারবো না। মোক্ষ, একে আরো কিছুক্ষণ আটকে রাখো। রিয়া উঠে মোক্ষাকে মারতে গেলেই মোক্ষা রিয়াকে মেরে উল্টা ফেলে দেয়। আচমকাই সব আলো কাঁপতে থাকে। অনন্যা অবাক হয়ে তাকায়। যন্ত্রটার আলো নিভু নিভু দেখে অনন্যা বলে, কেউ তার বরদান পাচ্ছে। ম্যাথিলি দৌড়ে এসে দেখে ইয়াস্তের শরীর থেকে রক্ত ফিরে আবারও বিক্রমের শরীরে যাচ্ছে। অনন্যা আর ম্যাথিলি হতবম্ব হয়ে তাকায়। এটা কিভাবে সম্ভব? দেখা যায় বিক্রমের পাশে মা দাঁড়িয়ে একটা কথাই বলছে, আমার ছেলে যেন জীবন ফিরে পায়। অনন্যা হতবাক হয়ে বলে, 22 বছর পর অসম্পূর্ণ বরদানের জন্য ইয়াস্তি বিক্রমের রক্ত নিতে পারবে না। তার মানে তাদের এতদিনের তপস্যা, এতগুলো মৃত্যু, সবকিছু চোখের পলকেই মূল্যহীন হয়ে যাচ্ছে। অনন্যা কোনোভাবে এই হার মানতে পারে না। সাথে সাথে বিক্রম জোরে নিঃশ্বাস নিয়ে জেগে ওঠে। মোক্ষাকে অন্যমনস্ক দেখে রিয়া বড় এক শিকল দিয়ে বেঁধে তাকে নিজের দিকে টেনে আনে। এদিকে অনন্যা বলে, এই মহিলার জন্য আমি সব শেষ হতে দিব না। তোর ছেলের জীবন চাস তাই না? ওকে আমি শেষ করে দিব। বলেই চাকু উঠিয়ে বিক্রমকে মারতেই যাবে, তখনই রিয়া এসে তার হাত জোরে চেপে ধরে সেই চাকু অনন্যার গলায় ঢুকিয়ে দেয়। ঠিক যেভাবে রুক্মিণী নন্দিনীকে মেরেছিল সেভাবেই সে এই ইয়াস্তিদের মহামণিকে মেরে ফেলে। আর অনন্যার চ্যাপ্টার এখানেই শেষ হয়ে যায়। কেটে যায় বেশ কিছুদিন। রিয়া তার এই কেসের বিষয় জানাতে সেমিনারে এসেছে। আয়াস্তি মন্ডলের ছবি দেখিয়ে বলে, এই মন্ডল এমন এক চিহ্ন যা দিয়ে পুরো দুনিয়াকে বোঝানো হয়। এই দুনিয়ার সবকিছু যেমন একে অপরের সাথে জড়িত, ঠিক সেভাবেই এই খুনগুলো আয়াস্ত মন্ডলের সাথে যুক্ত। এর চারপাশে ছড়িয়ে আছে আমাদের ভিকটিমদের লাশের মিসিং পার্ট। আর তার মাঝে আছে ইয়াস্তি নামের এক শয়তান, যাকে একটা কাল্ট বানানোর চেষ্টা করছে। এই মান্ডালার সাথে না চাইতেও জুড়ে গেছে কিছু মানুষ, যেমন জিমি, যে এই মান্ডালার রহস্য সমাধানে এতটাই ব্যস্ত ছিল যে সে তার পরিবারের একমাত্র সদস্যকে বাঁচাতে পারেনি। যে এত বছরের প্রশ্নের উত্তর পেয়েছে, তবে তার বদলে তাকে কড়া মূল্য দিতে হয়েছে। বিক্রম আর তার বাবা এত বছর পর বাসুদাকে দেখে খুশিতে কান্না করে দেয়। তবে আফসোস, বাসুদা তাদেরকে চিনতে পারে না। রিয়া বলে, সর্বশেষে হলাম আমি। এটা নন্দিনীর সততা না আমার ভাগ্য তা আমি জানি না, তবে কারণ যেটাই হোক, যতক্ষণ না এই ইয়াস্তি মন্ডলের রহস্য পুরোপুরি সমাধান করতে পারছি আমি থামবো না। তবে এটা নিশ্চিত, আমরা এতদিন এই অস্ত্র, যন্ত্র, শক্তি আর বরদান সম্পর্কে যা জেনেছি তা তো কেবল শুরু। এখনো অনেক কিছু আছে যা আমরা বুঝতেই পারিনি, কারণ তা আমাদের কল্পনারও বাইরে। দেখা যায় মোক্ষার জেলের কনস্টেবলকে কেউ চাকু মেরে ফেলেছে। সামনে এসে দাঁড়ায় তার মতোই পোশাকের আর এক মহাযোদ্ধা। মোক্ষা তাকে দেখে শয়তানি এক হাসি দেয়। পুলিশের এভিডেন্স রুমে রাখা সেই অদ্ভুত যন্ত্রে আপনা আপনি আলো জ্বলে ওঠে। না জানি এরপর কি হতে চলেছে। তাহলে কি এদের আরো মহাযোদ্ধা আছে? রুক্মিণীর বংশধর অনন্যা আর কবিতা দুইজনই তো মারা গেছে। তাহলে পরবর্তী মহামণি কে হবে? আর কিভাবেই বা এই আয়াস্তিরা তাদের ইয়াস্তিকে বানাবে? না জানি আর কত নিরীহ মানুষকে এই আয়াস্তিদের হাতে বলি হতে হবে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।